হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 10 এর সায়েন্সের প্রথম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ, অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশনস। ঠিক আছে, অনেকেরই এটা নিয়ে সমস্যা আছে, তাই আমি এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। ঠিক আছে, আর এটা প্রথম চ্যাপ্টারও। তো চলো শুরু করি। প্রত্যেক চ্যাপ্টারের স্টার্টিং এ যেমন আমি কিছু জিনিস তোমাদের দিয়ে দিই, এই চ্যাপ্টারের স্টার্টিং এ আমি তোমাদের কিছু কিছু জিনিস দিয়ে দেবো। ঠিক আছে, তো সবচেয়ে আগে আমাদের জানতে হবে কি সম্পর্কে, সবচেয়ে আমাদের জানতে হবে যোজ্যতা সম্পর্কে। যোজ্যতা অর্থাৎ ভ্যালেন্সি, ইংরেজিতে বলে ভ্যালেন্সি। ঠিক আছে, ওটা নাইনের বিষয় যোজ্যতা ভ্যালেন্সি কি তোমরা যদি জানতে চাও তাহলে আমাদেরকে কমেন্টও জানিও। কিন্তু এই চ্যাপ্টারে আমাদের দরকার যে কার যোজ্যতা কত এটা আমরা মুখস্থ করতেই হবে, তাহলে আমাদের প্রত্যেকটা ইকুয়েশন আমরা শুনে শুনেই লিখতে পারবো নিজে থেকে। ঠিক আছে, তো আমরা মনে করব যেগুলোর উপরে প্লাস আছে সেগুলো হচ্ছে ধাতু, প্লাস থাকলে ধাতু, প্লাস ধাতু। ঠিক আছে, আর মাইনাস থাকলে অধাতু। ও ধাতু কোনগুলো, যেমন লোহা, অ্যালুমিনিয়াম, এইসব হচ্ছে ধাতু। আর অধাতু হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, তারপরে হচ্ছে তোমাদের নাইট্রোজেন, সালফার, এসব হচ্ছে অধাতু। ঠিক আছে, এবার আমরা বুঝি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2+। ঠিক আছে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2+। এটাকে ম্যাগনেসিয়াম প্লাস প্লাস ও লেখা যায়। কি লেখা যায়? এটাকে ম্যাগনেসিয়াম প্লাস প্লাস ও লেখা যায়। আমরা যেমন এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 2x লিখি না, সেম প্লাস প্লাস কে 2+ লিখেছে। তো ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2+। অক্সিজেনের 2-, জিঙ্কের যোজ্যতা 2+। ঠিক আছে, সালফেট, এটা দেখো, এটা কোনো মৌল না। মৌল অর্থাৎ সিঙ্গেল, যেমন হাইড্রোজেন দিয়ে তৈরি, ওটাই মৌল। আর যৌগ হচ্ছে দুই বা তার বেশি অণু দিয়ে তৈরি, পরমাণু দিয়ে তৈরি। যেমন জলের অণু, এটা একটা যৌগ যেখানে যেখানে অক্সিজেনও আছে, হাইড্রোজেনও আছে। মৌল মানে সিঙ্গেল থাকতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? তো সালফেট যৌগটার যোজ্যতা হচ্ছে 2-। হাইড্রোজেন প্লাস হলেও ধাতু না, এটা একটা ব্যতিক্রম, এটা একটা এক্সেপশন। ঠিক আছে, আয়রনের দুই রকম যোজ্যতা হয়, +2, 2+ আর 3+। কার্বনের যোজ্যতাটা একটু প্রশ্নের বিষয়, এটা না প্লাস না মাইনাস। ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমাদের। তো কপার অর্থাৎ তামা, কপারের প্লাস হয় আর 2+ হয়। ম্যাঙ্গানিজের দেখো 3টা হয়। ঠিক আছে, ম্যাঙ্গানিজের 7+, 4+ আর 2+, সবচেয়ে বেশি এই দুইটাই ব্যবহার হয় আমাদের, আমরা পেয়ে যাব। ঠিক আছে, তারপর হাইড্রোক্সাইড, আবার একটা যৌগ। ঠিক আছে, এটাও আবার একটা যৌগ। কার্বনেট, এটাও আবার একটা যৌগ। নাইট্রেট, এটার -1, অর্থাৎ মানে মাইনাস, আর এটার হচ্ছে 2-, আর এটার হচ্ছে 2-। ঠিক আছে, আর লেডের 4+ আর 2+। এরকম করেই প্রত্যেকটা তোমাদের নোট করে নিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা তোমাদের নোট করে নিতে হবে। এই দেখো, এখানে সবগুলো প্রায় দেওয়া আছে যা তোমাদের এই চ্যাপ্টারে দরকার লাগবে। তোমরা নোট করে নেও এগুলো সবগুলো, ভিডিওটাকে আটকে। ঠিক আছে, পজ করে। তো এইবার এসব তো জানা গেল, এবার এসবের দরকার কি? সবসময় মনে রাখবে, প্লাস আর মাইনাস মিলে একে অপরকে আকর্ষণ করে, যেমন চুম্বকে হয়। যেমন আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, প্লাস মাইনাস একে অপরকে আকর্ষণ করে। মানে এবার প্লাস আর মাইনাস গুলো মিলে আমরা বিভিন্ন ধরনের যৌগ তৈরি করতে পারবো। ঠিক আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি থাকে? হাইড্রোজেন থাকে আর ক্লোরিন থাকে। ঠিক আছে, হাইড্রোজেন থাকে আর ক্লোরিন থাকে। এখানে মনে হয় এটা নেই, ক্লোরিনটা দেওয়া নেই, তবে আমি বলছি। যেমন ক্লোরিনের হচ্ছে মাইনাস। ঠিক আছে, আর হাইড্রোজেনের আমরা কি পেয়েছি? হাইড্রোজেনের হচ্ছে প্লাস। তো দেখো এটা কিভাবে লিখবো, একটা প্লাস একটা মাইনাস আছে, দুটো একে অপরকে ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, কিভাবে লিখতে হয়? হাইড্রোজেনের যোজ্যতা 1, তো এটার নিচে 1, আর এটার যোজ্যতা 1, এটার নিচে 1। যেটার যোজ্যতা উল্টোটার ভিতরে গিয়ে বসবে। ঠিক আছে, যেমন মনে করো জিঙ্কের কত? জিঙ্কে তোমরা যদি দেখো, জিঙ্ক আছে এখানে, জিঙ্কের হচ্ছে 2। দেখো, প্লাস আর মাইনাস গুলোই সবসময় মিলবে, প্লাস প্লাস বা মাইনাস মাইনাস মিলবে না। ঠিক আছে, জিঙ্ক জিঙ্ক মনে করো জিঙ্ক সালফেট বানাবো না, আচ্ছা জিঙ্ক ক্লোরাইডই বানাই আমরা, জিঙ্ক ক্লোরাইড। ঠিক আছে, তো জিঙ্কের হচ্ছে 2, ক্লোরিনের হচ্ছে 1। মানে বুঝতে গেলে দেখো, জিঙ্কের 2+, অর্থাৎ দুটা প্লাস, আর ক্লোরিনের একটা মাইনাস। তো জিঙ্কের
দুটা প্লাসকে যদি আমরা শেষ করতে যাই দুটো ক্লোরিন লাগবে, তাহলেই দুটা মাইনাস পাবো। এই জন্য জিঙ্ক ক্লোরাইড এখানে 2 হবে। বা আরেকভাবে যদি তোমরা দেখো, জিঙ্কের যোজ্যতা 2, ক্লোরিনের 1, তো এটা 1, এটা 2। দেখো 1 হলে লিখতে হয় না, তাহলে এটা হবে এরকম, ঠিক আছে। এবার তোমরা যদি দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড, অর্থাৎ ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, অক্সিজেনের 2, দুটো কাটাকাটি হয়ে যাবে, থাকবে MgO, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখছো এই চারটা শিখে গেলে তোমরা সবগুলো নিজে থেকেই করতে পারবে যে কোনটা যোজ্যতা কি, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ সিরিজ, ঠিক আছে, রিঅ্যাক্টিভ সিরিজ। এটা সম্পর্কে আমি চ্যাপ্টারটা শুরু করতে করতে বলবো, ঠিক আছে। তো চলো চ্যাপ্টার 1টা স্টার্ট করি, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। দেখো এখানে অনেক কিছু বলার মতো আছে, সবচেয়ে আমি গুরুত্বপূর্ণ টপিকস গুলা কভার করব যেগুলা দরকার, বাকি কোয়েশ্চেন গুলা আমি টপিকস গুলা কভার করার পরে কভার করব, ঠিক আছে। যখন আমি টপিকস গুলা করে নেব তোমরা দেখবে নিজে থেকেই কোয়েশ্চেন গুলা করতে পারছো। যেমন এখানে কাজ 1.1 আছে ম্যাগনেসিয়াম নিয়ে, এটা আমি যখন একটা কোয়েশ্চেন আছে ইনসাইড কোয়েশ্চেন, মানে অর্থাৎ বইয়ের ভিতরে যে কোয়েশ্চেন আছে ওগুলা মধ্যে আছে, ঠিক আছে। যখন তোমরা ওই টপিক গুলা পড়ে নেবে এটা নিজে থেকেই করতে পারবে, ঠিক আছে। তো প্রথম টপিক হচ্ছে রাসায়নিক সমীকরণ, ঠিক আছে। তো রাসায়নিক সমীকরণের মধ্যে দুটো পার্ট আছে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। রাসায়নিক সমীকরণ, মনে করো এখানে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের সংকেত কি H2, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কি হয়, আমরা কি জানি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে হয় জল, ঠিক আছে। তার মানে এখানে যে এই দুটো পদার্থ যা মিলে, মানে এইটা বাম হাতের সাইড তো LHS, যে সবগুলো পদার্থগুলো মিলে কিছু তৈরি হয় তাকে বলে বিক্রিয়া, বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক, বিক্রিয়ক, ঠিক আছে। আর যেগুলো উৎপন্ন হয় এগুলো বলে বিক্রিয়াজাত, বিক্রিয়াজাত পদার্থ। দেখো ঠিক আছে কিনা, যেগুলো মিলে যেমন ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে হয় ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন হলো বিক্রিয়ক পদার্থ, আর যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। একদম সহজ ছিল প্রথম টপিকটা, আশা করি এটা তোমরা বুঝেছো। এবার নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিক কি, নেক্সট টপিক হচ্ছে রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি, ঠিক আছে। রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতিটা কি, যখন প্রথমটা কি বললো, প্রথমটা বলেছিল যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম দেখো এখন যখন আমরা লিখবো বিক্রিয়ক পদার্থগুলি, অর্থাৎ LH সাইডে, LHS আমরা কি লিখবো, বিক্রিয়ক পদার্থগুলি যেগুলো মিলে বিক্রিয়া হয়। আর RHS এ তীর চিহ্ন দেওয়ার পর RHS, তীর চিহ্ন দেবো কিন্তু, আর তীর চিহ্ন দেওয়ার পর RHS এ বলবো বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ যেগুলো উৎপন্ন হচ্ছে। তো কি দেখলাম আমরা এখানে, আমরা এখানে দেখেছিলাম কি, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে বিক্রিয়কগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন। এই সাইডে আমরা অণুগুলো লিখবো, কি লিখবো, অণু, ঠিক আছে। ম্যাগনেসিয়াম অণুর সংকেত হচ্ছে Mg প্লাস অক্সিজেন অণুর সংকেত হচ্ছে O2। দেখো ভুল করে তোমরা কোনো ও লিখে লিও না, ঠিক আছে। ও হচ্ছে অক্সিজেনের পরমাণু আর O2 হচ্ছে অক্সিজেনের অণু, ঠিক আছে। দুইটা অক্সিজেনের পরমাণু মিলে একটা অক্সিজেনের অণু হয়, ঠিক আছে। একদম সহজ জিনিসটা, আমরা বিক্রিয় পদার্থগুলোর মধ্যে সব সময় অণু লিখবো, কোনো সময় পরমাণু লিখবো না, ঠিক আছে। তো ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে কি উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে উৎপন্ন হয় তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। এটা কিভাবে লিখলাম, MgOE হলো কেন, একদম সহজ কিন্তু, দেখো আমি তোমাদের বলিয়েছিলাম, দেখো ম্যাগনেসিয়ামের +2 যোজ্যতা, অক্সিজেনের -2, তো 2 প্লাস, হ্যাঁ এই দেখো ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত, প্লাস প্লাস অর্থাৎ 2 প্লাস, ঠিক আছে, অর্থাৎ 2 প্লাসের দিকে 2। আর অক্সিজেনের কত, অক্সিজেনের মাইনাস মাইনাস অর্থাৎ 2 মাইনাস, অর্থাৎ এটাও 2ই। তো প্লাসে আর মাইনাসে সবসময় মিলে, তো এটার যোজ্যতা এটার উপর, অক্সিজেনের যোজ্যতা পড়বে ম্যাগনেসিয়ামের উপর, ম্যাগনেসিয়ামের যোজ্যতা পড়বে অক্সিজেনের উপর, একদম ক্রস ওয়াইজ, ঠিক আছে। এটারটা এটাত, এটারটা এটাত। এবার 2 2 ক্যান্সেল হয়ে যাবে, আমরা লিখতে পারি Mg1 আর MgO1। তো
1 না লিখলেও চলে, তাই এটা হয়ে গেছে MgO। এটা হচ্ছে সমীকরণ লেখার পদ্ধতি, একদম সহজ। কিন্তু তোমরা যদি বলো এটা হয়নি বা বুঝতে পারোনি, এটা কিন্তু একদম ঠিক হবে না। এই সাইডে LHS আমরা অণুগুলি লিখবো, যেটা উৎপন্ন হচ্ছে সেটা লিখবো। এবার এটা কিভাবে লিখবো, আমি যে চার্টটা দিয়েছি এটা যদি তোমরা মুখস্থ করে নাও তাহলে তোমাদের আটকায় কে, একদম সহজ কিন্তু, ঠিক আছে। 2-3 বার পড়লেই সবটা মুখস্থ হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না তোমাদের। এ দেখো লেখার পদ্ধতি। এরপরের টপিক কি, এরপরের টপিক হচ্ছে সমিত রাসায়নিক সমীকরণ। সমিত অর্থাৎ কি, ব্যালেন্সড রাসায়নিক সমীকরণ। চলো ব্যালেন্সড রাসায়নিক সমীকরণ বলি। আমরা কি জানি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, হাইড্রোজেনের অণু হচ্ছে H2 আর অক্সিজেনের অণু হচ্ছে O2, ঠিক আছে। হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কি উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। জলের অণু হচ্ছে H2O, আমরা সকলেই জানি, ঠিক আছে। না জানলে এটা বুঝে নাও, ঠিক আছে। এবার বুঝো এই সমীকরণটা কি ঠিক আছে। এই সাইডে আমি LHS এ কি লিখলাম, বিক্রিয়ক পদার্থগুলি, আর এইচএস এ লিখলাম বিক্রিয়াজাত পদার্থগুলি। সমীকরণটা কি তবে ঠিক আছে? একদম ঠিক না। এটা সমীকরণ হলেও এটাতে, এটা সমিত সমীকরণ না। কি সমীকরণ? সমিত সমীকরণ না। তাহলে সমিত সমীকরণ আমরা কিভাবে বানাবো, ঠিক আছে। সমিত সমীকরণ বানাতে হলে দুনো সাইডের অণুগুলো, পরমাণুগুলোর সংখ্যা সেম হতে হবে। এখানে কড়া হাইড্রোজেনের পরমাণু আছে, দেখো LHS এ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটা আছে? হাইড্রোজেন পরমাণু আছে 1 2, দুইটা পরমাণু আছে হাইড্রোজেন। আর অক্সিজেন পরমাণু LHS এ কটা আছে? দুইটা পরমাণু আছে। এবার RHS এ দেখো, RHS এ কয়টা হাইড্রোজেন পরমাণু আছে? দুইটা হাইড্রোজেন পরমাণু আছে। RHS এ অক্সিজেন পরমাণু কটা আছে? একটা আছে। অর্থাৎ এখানে LHS এ দুইটা হাইড্রোজেন পরমাণু, এখানে একটা হাইড্রোজেন পরমাণু। অর্থাৎ এটা সমিত না, ব্যালেন্স না, দুনো দিকে সমান হয়নি, ঠিক আছে। তো এটার জন্য এই সমীকরণটা সমিত সমীকরণ না। তাহলে এটা আমরা সমিত সমীকরণ বানাবো কিভাবে? একদম সহজ, একদম লজিক্যাল। সবচেয়ে প্রথমে চেক করব হাইড্রোজেনের কয়টা পরমাণু? দুইটা। এখানেও দুইটা, ঠিক আছে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার দেখো অক্সিজেনের দুইটা আর এখানে একটা। তো এটা সমান করতে গেলে, বড়টা সমান করতে গেলে এখানে কত লিখতে হবে? এখানে একটা সামনে 2 লিখে দিলে এবার দুইটা অক্সিজেনের পরমাণু হয়ে গেছে, মানে এটা সবটার সামনে 2 লিখে দিছি, এবার দুইটা অক্সিজেনের পরমাণু হয়ে গেছে। কিন্তু হাইড্রোজেনের পরমাণু এবার 4টা হয়ে গেছে, এখানে 2 × 2 4 হয়ে গেছে। তো হাইড্রোজেনের সামনে যদি আমি একটা 2 দিয়ে দিই, এবার দেখো কি হবে। LHS এর মধ্যে এখন হাইড্রোজেনের পরমাণু হচ্ছে 4টা, RHS এর মধ্যে হাইড্রোজেন পরমাণু হচ্ছে 4টা। LHS এর মধ্যে অক্সিজেন পরমাণু 2টা, আর RHS এর অক্সিজেন পরমাণু এখন 2টা। এটাই হচ্ছে আমাদের সমিত রাসায়নিক সমীকরণ। আশা করি তোমরা সবাই বুঝেছো, একদম সহজ, কিন্তু এটাতে না বোঝার মতো কিছুই নেই, ঠিক আছে। এবার নেক্সট টপিকে যাচ্ছি। এবার তোমাদের নিশ্চয়ই নিশ্চয়ই কয়েকটা সমীকরণ তোমাদের সলভ করতে দেওয়া হবে। আমরা এই বইয়ের প্রত্যেকটা সমীকরণ কিন্তু নিজে থেকে সম্পূর্ণ পড়ে নেব, ঠিক আছে। প্রত্যেকটা সমীকরণ দরকারি এখানে, প্রত্যেকটা সমীকরণ। বেশি সমীকরণ নেই, 4-5টা সমীকরণ আছে। যেমন জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড মিলে কি হয়? জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন, এটা হচ্ছে জিঙ্ক আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোজেন সালফেট বললেও চলে। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর এটা হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, ঠিক আছে। একদম সহজ, কিন্তু করে নেব আরামসে করে নেব আমরা এটা। নেক্সট টপিক আমাদের কি? নেক্সট টপিক বলবে, এই দেখো এখানে দেখাচ্ছে যে সমতা বিধান কিভাবে হয়। আমি যেভাবে এখন তোমাদের দেখাচ্ছি, তোমাদের আনসারে নিশ্চয়ই কয়গুলো। এই দেখো এখানে তোমরা কি দেখছো? এখানে দেখো আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যেভাবে অক্সিজেন উৎপন্ন হয়, গাছ তার খাদ্য উৎপন্ন করে। এখানে CO2 মানে কি? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 CO2। দেখো আমি এই সমীকরণটা তোমাদের জন্য লিখছি, এখানে 6CO2 প্লাস 12H2O। দেখো এদিকে কি সেম জিনিসটা কি লেখা আছে? 6CO2 প্লাস 12H2O সূর্যালোকে এবং ক্লোরোফিলের সাহায্যে, সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে তোমরা যদি দেখো কি উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ 6,6H12O6, তারপরে 6 অণু অক্সিজেন, 6 অণু জল, মানে 6 অণু কার্বন ডাই অক্সাইড মিলে এবং 6 অণু জল মিলে 6 অণু অক্সিজেন, 6 অণু অক্সিজেন, 1 অণু গ্লুকোজ আর 6 অণু জল উৎপন্ন হচ্ছে। এখানে এই দেখো
একিউ কথার অর্থ হচ্ছে জলে দ্রবীভূত, জলের সঙ্গে মিশ্রিত আছে। অ্যাকুয়াস মানে জলের সঙ্গে মিশ্রিত আছে। একিউ মানে অ্যাকুয়াস, একিউ মিন্স, একিউ মিন্স অ্যাকুয়াস, অ্যাকুয়াস অর্থাৎ জলের সঙ্গে মিশ্রিত আছে। আর তারপরে এল মিন্স লিকুইড, লিকুইড অর্থাৎ তরল, তরল মানে জল তেল সবকিছু যেটা তরল, বুঝছো তরল আমরা সবাই চিনি, জল তেল সবকিছু একটা তরল, কিন্তু অ্যাকুয়াস কথা হচ্ছে যে জলের সঙ্গেই মিশ্রিত হতে হবে। তারপর হচ্ছে এস, এস হচ্ছে সলিড মানে কঠিন, কঠিন তো আমরা চিনি কাঠ লোহা এসব কঠিন। তারপরে হচ্ছে জি মানে গ্যাসীয়, গ্যাস অর্থাৎ গ্যাসীয়, একদম সহজ কিন্তু জিনিসটা। তারপরে টপিক কি আমাদের এখানে দেখো কোশ্চেন চলে আসছে, কোশ্চেনটা আমরা এখন স্কিপ করে যাব, কোশ্চেনটা আমরা স্কিপ করে যাব, আমরা নেক্সট নেক্সট টপিকে চলে যাব, নেক্সট টপিকে চলে যাব। তো নেক্সট টপিক আমাদের কি, রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। আমি কোশ্চেনগুলো পড়াবো, আগে আমরা সবগুলো টপিক পড়ে নিই, তারপর কোশ্চেনগুলো আমরা আরামসে সলভ করতে পারবো। বললো রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, একটা বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া, তারপরে আরেকটা বিক্রিয়া কি, আরেকটা বিক্রিয়া হচ্ছে নিশ্চয়ই বিয়োজন বিক্রিয়া হবে, দেখবে সংযোজন, সংযোজনের পরে হবে বিয়োজন, বিয়োজন বিক্রিয়া, তারপরে হবে, দাঁড়াও আমি একটা একটা করে করছি। সবচেয়ে আগে বুঝছি, সবচেয়ে আগে আমরা বুঝে নিই যে সংযোজন বিক্রিয়া কাকে বলে। যেমন প্রথম বিক্রিয়াটা সিএও, সিএও প্লাস H2O ইজিক্যাল টু CaOH হোল টু প্লাস তাপ, সি সিএও অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সরি ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম আর অক্সিজেন আছে। এটা আমি কিভাবে করলাম দেখো, ক্যালসিয়ামেরও দুই, ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্যালসিয়াম, ক্যালসিয়ামেরও দুই, অক্সিজেনেরও দুই, তো দুই দিয়ে কাটাকাটি হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইডকে আরেকটা নামে জানে পোড়া চুন, পোড়া চুন অর্থাৎ চুনে জল দেওয়ার আগে যে শক্ত শক্ত ভাবটা থাকে ওটা হচ্ছে পোড়া চুন, CaO। ঠিক আছে, তারপরে হচ্ছে এটার সঙ্গে যদি আমি জল মিশাই H2O, এটা লিকুইড, জল একটা তরল, আর এটা হচ্ছে সলিড। ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হচ্ছে আমাদের, আমাদের কি উৎপন্ন হচ্ছে এখানে CaOH হোল টু, CaOH হোল টু কি উৎপন্ন হচ্ছে CaOH হোল টু। ঠিক আছে না, ঠিক নেই, একদম সহজ, কিন্তু এটার নাম হচ্ছে পোড়া চুন, পোড়া সরি কলিচুন, 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 এটার নাম কলিচুন। এটার সঙ্গে জলটা মিশে গেছে, হাইড্রোক্সাইড অণু, এটা হচ্ছে হাইড্রোক্সাইড, দেখো হাইড্রোক্সাইড অণুটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, হাইড্রোক্সাইডের সংকেত -1 লাগানো এটাতে, আর ক্যালসিয়ামে হচ্ছে 2, ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, হাইড্রোক্সাইডের হচ্ছে 1। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে হবে, এটার যোজ্যতা এটার নিচে 1 লিখতে হয় না, আর এটার যোজ্যতা 2, শেষ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেছে। যোজ্যতাটা শিখে গেলেই তোমরা সবকিছু করে নিতে পারবে। ঠিক আছে, তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের লগে তাপ উৎপন্ন হয়, তোমরা দেখবে যে চুনে, চুনের শক্ত চুনটা অর্থাৎ পোড়া চুনে যদি আমরা জল মিশাই, জলটা প্রচন্ড গরম হয়ে যায় আর বুটবুট করে বুটবুট করে ফুটতে থাকে। ঠিক আছে, একদম সহজ কিন্তু এই জিনিসটা। এটাতে সংযোজন হচ্ছে, কি হচ্ছে, সংযোজন হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড আর জলটা সংযোজিত হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে একটার সঙ্গে একটা। আরেকটা সংযোজন বিক্রিয়া যেমন, যেমন জল, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল উৎপন্ন হয়। ঠিক আছে, এটাও একটা, এটাও একটা সংযোজন বিক্রিয়া, কিন্তু এটাও একটা সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেন এবং অক্সিজেন সংযোজিত অর্থাৎ মিলে যাচ্ছে এবং জল উৎপন্ন হচ্ছে। সংযোজন বিক্রিয়া তোমরা আশা করি বুঝে গেছো এবং চিনতে পারবে এখন যে কোনটা সংযোজন বিক্রিয়া। দেখুন এখানে আরো সংযোজন বিক্রিয়া লেখা আছে, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কলিচুনটার সাথে, মানে এটা যেটা উৎপন্ন হয়েছে, এটা যেটা উৎপন্ন হয়েছে এটার সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস মিশে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, এটা হচ্ছে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর, এটার সঙ্গে জল উৎপন্ন হয়। ঠিক আছে, এটাও একটা সংযোজন বিক্রিয়া। তারপরে কয়লার দহন, কয়লা কি, কয়লা হচ্ছে কার্বন, কার্বনের সঙ্গে অক্সিজেন মিলে, দহনের মধ্যে অক্সিজেন থাকবে, যেখানেই দহন হচ্ছে, যেখানেই দহন হচ্ছে সেখানে অক্সিজেন থাকবেই, অক্সিজেন ছাড়া দহন, দহন অর্থাৎ আগুন লাগা সম্ভবই না। ঠিক আছে, তো কার্বনের সঙ্গে অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড, এটাও সংযোজন বিক্রিয়া। জলের সঙ্গে অক্সিজেন, এটাও সংযোজন, আমি এখনই বললাম তোমাদের। ঠিক আছে, জলের সঙ্গে অক্সিজেন, এটাও। এটা দেখো, এটা দেখো, এটা কি, এটা হচ্ছে মিথেন গ্যাস, মিথেন CH4 কি, মিথেন গ্যাস, তোমরা লিখে নাও
CH4 হচ্ছে CH4 হচ্ছে মিথেন, মিথেন গ্যাস। ঠিক আছে, CH4 হচ্ছে মিথেন গ্যাস, একদম সহজ কিন্তু। তো মিথেন গ্যাসের সঙ্গে অক্সিজেন মিললে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। ঠিক আছে, সেম গ্লুকোজের জল সঙ্গে যদি আমি অক্সিজেন মিলাই, কার্বন ডাই অক্সাইড এবং জল এবং শক্তি উৎপন্ন হয়, যা আমাদের শরীরে হয়। এই বিক্রিয়াটির নামই শ্বসন, এই বিক্রিয়াটির নাম শ্বসন। দেখো আমরা শ্বসনে কি হয়, শক্তি উৎপন্ন হয়, আমরা জানি বায়োলজিতে পড়েছি। আমরা গ্লুকোজ নেই, তারপর ওটার সঙ্গে আমাদের ফুসফুস থেকে অক্সিজেন যায় রক্তের সাথে, আর এটা একটা বিক্রিয়া করে, শ্বসন বিক্রিয়ার মাধ্যমে শক্তি এবং জল আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করি। জল আর শক্তি আমাদের কাজে লেগে যায়, আর কার্বন ডাই অক্সাইডটা আবার ফুসফুসে চলে আসে রক্তের সাহায্যে, এবং আমরা এটা বের করে দিই। এটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়া, যেখানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড মিলে যাচ্ছে। একদম সহজ কিন্তু, বোঝা গেছে? নেক্সট কি? নেক্সট হচ্ছে বিয়োজন বিক্রিয়া। সংযোজনে দুটো জিনিস মিলেছে, বিয়োজনে দুটো জিনিস যে মিলবে এমন কোনো কথা না, তিনটে জিনিসও মিলতে পারে। বিয়োজনে বিয়োজনে ভাঙবে জিনিস। যখন এখানে দেখো ফেরাস সালফেট বা আয়রন সালফেটও তোমরা বলতে পারো, কোনো ভুল হবে না। আয়রন সালফেটের সঙ্গে যদি আমি তাপ দেই, তাহলে ফেরিক অক্সাইড বা আয়রন অক্সাইড, এফি দেখলে আয়রন, আয়রন বলতে পারবো তোমরা। ফেরাস আর ফেরিক, তোমরা যারা জানো না ফেরাস কোন সময় বলে, ফেরিক কোন সময় বলে, তোমরা যদি দেখো আয়রনের যোজ্যতা কখনো 2 আছে, 2+ আছে, কখনো 3+ আছে। যখন 2+ উৎপন্ন হয়, 2+ ইউজ হয়, তখন আমরা বলবো ফেরাস। আর যখন 3+ থাকে তখন আমরা বলবো ফেরিক। যখন 2+ থাকে মানে কমটা থাকে ফেরাস, আর যখন বেশিটা থাকে ফেরিক। সেম সেম কপারের বেলা যখন কমটা মানে 1 থাকে, কপারের বেলা যখন 1 থাকে তখন বলবো কিউপ্রাস, আর যখন বেশিটা থাকে তখন বলবো কিউপ্রিক। আয়রনের বেলা ফেরিক বেশি থাকলে, কম থাকলে ফেরাস। কপারের বেলা কিউপ্রাস কম থাকলে আর বেশি থাকলে কিউপ্রিক। একদম সহজ কিন্তু, তোমরা যদি এসব মনে না থাকে আয়রন বলতে পারো, কেউ কাটবে না, কোনো ভুল নয় এটা। ঠিক আছে, তো ফেরাস সালফেট কেন, এখানে 2 যোজ্যতা ইউজ হচ্ছে আয়রনের। তোমরা এখানে দেখতে পারো সালফেটের যোজ্যতা 2, আয়রনের যোজ্যতা কমটা ইউজ হচ্ছে। 2 এ কাটাকাটি হয়ে যাবে, FeSO4 হয়ে যাবে, তাই এটা ফেরাস সালফেট। আর এটা হচ্ছে ফেরিক সালফেট। আয়রনের যোজ্যতা 3 ব্যবহার হচ্ছে, 3টা এটার নিচে চলে গেছে। আর অক্সিজেন যোজ্যতা 2, 2টা তোমরা যদি দেখো 2টা এটার নিচে চলে গেছে। বোঝা গেছে? একদম সহজ কিন্তু। তো কি 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 উৎপন্ন হচ্ছে ফেরাস সালফেট থেকে? তার ফেরাস সালফেটকে তাপ দিলে ফেরিক অক্সাইড উৎপন্ন হচ্ছে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, আর সালফাইড ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটা বিয়োজিত হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। ঠিক আছে, ভেঙে কি কি উৎপন্ন হচ্ছে? ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। ফেরিক অক্সাইডটা এস মানে সলিড অর্থাৎ কঠিন, আর এই দুটো গ্যাস। ঠিক আছে, এইসব কিন্তু বহুত ক্ষতিকারক গ্যাস। সালফার ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড আমাদের অনেক ক্ষতি করে ফুসফুসের, যদি আমরা এটা শুকে নিই। এখন চুনা পাথর, যেটা আমি বলেছিলাম, ক্যালসিয়াম কার্বনেটে তাপ দিলে কি হয়? আবার পুরাচন সৃষ্টি হয়ে যায়। কি হয়ে যায়? আবার পুরাচন। বুঝছো? এটাকে যদি আমরা তাপ দিই আর লগে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এটাও বিয়োজন। এটা থেকে ভেঙে যাচ্ছে। এখানে দেখো মিললে হয়ে যাবে সংযোজন, ভাঙলে হয়ে যাবে বিয়োজন। একদম সহজ কিন্তু বিক্রিয়াটা। নেক্সট কি আছে? নেক্সট টপিক আমাদের কি? এটাও বিয়োজন, লেড নাইট্রেট। ঠিক আছে, লেড নাইট্রেট। এখানে লেডের যোজ্যতা 2, নাইট্রেটের যোজ্যতা কত? নাইট্রেট লেডের যোজ্যতা দেখিনি 2 কি, লেডের যোজ্যতা চেঞ্জ হয় কিন্তু। এই দেখো লেডের যোজ্যতা একবার 4 হয়, লেডের যোজ্যতা 4 হয়, তারপরে নাইট্রেটের যোজ্যতা হচ্ছে 2। তাহলে এখানে লেডের যোজ্যতা 4 ইউজ হচ্ছে। কিভাবে 4 ইউজ হচ্ছে? দেখো লেডের যোজ্যতা যদি পিবি, ঠিক আছে, লেড আর নাইট্রেট, তো লেডের যোজ্যতা এখানে 4 আর নাইট্রোজেনের যোজ্যতা 2। তো এটা ক্যান্সেল করলে, 2 দিয়ে ভাগ করলে এটা 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তো 1 তো লিখতে হয় না, তো এপিবি আর NO3, এটা হয়ে যাচ্ছে লেড, এটা হয়ে যাচ্ছে লেড নাইট্রেট। ঠিক আছে, এখানে লেডের যোজ্যতা 4 ইউজ হচ্ছে। লেডের যোজ্যতা যদি 2 ইউজ হতো, তো এটা হয়ে যেত
Pb2NO3 তখন PbNO3 লিখলেই চলতো, কোনো সমস্যা হতো না। এখানে 4 ইউজ হচ্ছে, একদম সহজ। কিন্তু এইসব যদিও আসবে না, আমি তোমাদের বলেছি লেড নাইট্রেটে তাপ দিলে কি হবে, লেড অক্সাইড উৎপন্ন হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আর অক্সিজেন উৎপন্ন। একদম সহজ, কিন্তু একদম না বোঝার মতো এখানে কিছু নেই। আশা করি তোমরা সবাই বুঝেছো। এরপরে কি করা যায়, এরপরে টপিক দেখো তোমরা। এই যে সূর্যালোকের উপর একটা সূর্যালোক সিলভার, Ag মানে সিলভার ক্লোরাইডে সূর্যালোক দিলে সিলভার এবং ক্লোরিন গ্যাস আলাদা হয়ে যায়, এটাও একটা বিয়োজন বিক্রিয়া। এবার এসে গেছি আমরা প্রশ্নাবলীতে। প্রশ্নাবলী আমরা এখন স্কিপ করে যাচ্ছি, নেক্সট ভিডিওতে আমরা প্রশ্নাবলীগুলো সবগুলো ভিতরের কোশ্চেন এবং অনুশীলনের কোশ্চেন আবার করে নেব। প্রতিস্থাপন একদম সহজ বিক্রিয়া, একদম সুন্দর বিক্রিয়া। প্রতিস্থাপন কথার অর্থ কি, এটাকে সরিয়ে ওটা, ওটাকে সরিয়ে এটা। এই বিক্রিয়াটা তুমি যদি দেখো, এখানে আয়রন আর কপার সালফেট বিক্রিয়া হচ্ছে। তোমরা যদি দেখো এই সিরিজটা, এখানে সবচেয়ে উপরে পটাশিয়াম, এরপরে সোডিয়াম, এটা হচ্ছে রিয়েক্টিভ সিরিজ, মানে কার উপর কে বেশি শক্তিশালী। সোজা কথায় বলতে গেলে সবচেয়ে উপরে পটাশিয়াম, সবচেয়ে উপরে, তারপর সোডিয়াম, এরকম করে একটা আছে। তো আয়রন, এখানে আছে আয়রন, তার নিচে কিন্তু কপার, অনেক নিচে। অর্থাৎ আয়রনের ক্ষমতা আছে কোনো জায়গা থেকে কপারকে সরিয়ে দেওয়ার, প্রতিস্থাপিত করার। এই জন্যই যেগুলো উপরে থাকবে সেটা নিচেরটাকে সরাতে পারবে। এই দেখো আয়রন উপরের গুলা নিচেরটাকে সরাতে পারবে। আয়রন ক্যাডমিয়ামকে সরাতে পারবে, মানে আয়রন এখান থেকে সবগুলাকে সরাতে পারবে, কিন্তু এখান থেকে একটাও আয়রনকে সরাতে পারবে না। সেম পটাশিয়াম সবগুলাকে সরাতে পারবে, কিন্তু একটাও পটাশিয়ামকে সরাতে পারবে না। ঠিক আছে, যেহেতু আয়রন উপরে আছে, কপার নিচে আছে, তাই আয়রন কপারকে আরামসে সরাতে পারবে যে কোনো যৌগ থেকে। ঠিক আছে, যে কোনো যৌগ থেকে। এখন এটাতে তোমরা যদি দেখো, আয়রন যখন কপার সালফেটের লগে মিশে যায়, কপার সালফেটের দ্রবণের রং কি হয় তোমরা জানো? কপার সালফেট দ্রবণের রং হয়, কপার সালফেট দ্রবণের রং হয় নীল রং, এইরকম এইরকম। এই দেখো কপার সালফেট দ্রবণ একটা নীল বর্ণ হয়, কপার সালফেট দ্রবণে অনেক সুন্দর হয়। ঠিক আছে, তখন যখন দিয়ে দেবে এটা আয়রন সালফেটে পরিণত হয়ে যাবে এবং কপারটা সরে যাবে। ঠিক আছে, কপারটা নিচে বসে যেতে পারে, কারণ কপার সলিড। বুঝা গেছে? সেম জিঙ্ক সালফেট যখন দেবে, জিঙ্ক যখন দেবে কপার সালফেটে, জিঙ্ক মিশে যাবে সালফেটের সঙ্গে, জিঙ্ক সালফেট সৃষ্টি করবে এবং কপারটা মিশে যাবে, কারণ জিঙ্ক কপারের উপরে আছে। ভালো করে তোমরা যদি দেখো, এই দেখো জিঙ্ক আর এখানে কপার, জিঙ্ক সরাতে পারবে। কিন্তু যদি সিলভার থাকতো, সিলভার সরাতে পারতো না কপারকে। বুঝেছো? সেম লেড আর কপার ক্লোরাইড, ঠিক আছে, লেড কপার ক্লোরাইড থাকলে, লেড কপারের উপরে আছে, তোমরা যদি দেখো লেড, এই দেখো লেড কপারের উপরে আছে, তাই লেড কপারকে সরাতে পারবে। এখানে লেড ক্লোরাইড হয়ে যাবে এবং কপার সরে যাবে। এটাই প্রতিস্থাপন বিক্রিয়া। এটা গিয়ে এটাকে প্রতিস্থাপন করে দিচ্ছে, এটা গিয়ে এটাকে প্রতিস্থাপন করে দিচ্ছে, এটা গিয়ে এটাকে প্রতিস্থাপন করে দিচ্ছে। এটাই প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে কি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, এবার দুটোই দুটোকে প্রতিস্থাপিত করে দেবে। এটাকে যদি দেখো, সোডিয়ামের যোজ্যতা 1, সালফেটের যোজ্যতা 2। ঠিক আছে, তো সোডিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইড, সোডিয়াম গিয়ে বেরিয়ামকে সরিয়ে দেবে, বেরিয়াম যায় সোডিয়ামের জায়গায় বসে যাবে। এখানে দুইটাকে প্রতিস্থাপিত করছে, এটা হয়ে যাচ্ছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি বুঝে গেছো। দেখো সোডিয়াম গিয়ে বেরিয়ামকে সরিয়ে দিচ্ছে, হয়ে গেছে সোডিয়াম ক্লোরাইড, আর বেরিয়াম গিয়ে সোডিয়ামকে সরিয়ে দিচ্ছে, হয়ে গেছে বেরিয়াম সালফেট। একদম সহজ, এটা হচ্ছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। আরো দুই একটা এক্সাম্পল নিশ্চয়ই থাকবে এখানে, তোমরা যদি লক্ষ্য না, আর এক্সাম্পল নেই, তোমরা দেখলেই চিনতে পারবে। যখন দুটোই দুটোকে সরিয়ে দেবে তখন দ্বি প্রতিস্থাপন, যখন একটা সরাবে তখন এটা শুধু প্রতিস্থাপন বিক্রিয়া। এবার হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এবার হচ্ছে কি, এবার হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, জারণ কথার অর্থ কি? জারণ কথার অর্থ লস অফ ইলেকট্রন। ঠিক আছে, জারণ কথার হচ্ছে লস অফ ইলেকট্রন। যখন কোনো মৌল ইলেকট্রন ছেড়ে দেবে তখন তাকে বলবে মৌলটা জারিত হয়েছে। তো এত কিছু কঠিন ভাবে আমাদের মনে রাখার দরকার নেই।
আমরা শুধু মনে রাখবো অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, যখন অক্সিজেন কোনো যৌগের সঙ্গে যুক্ত হবে তখন হবে জারণ, ঠিক আছে। আর বাকি সবগুলো ঠিক উল্টো, অক্সিজেন চলে গেলে হয়ে যাবে বিজারণ, বিজারণ। আর হাইড্রোজেন দিয়ে মনে রাখবে, ঠিক আছে, হাইড্রোজেন ঠিক উল্টো, ঠিক আছে। ও হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে বিজারণ, আর হাইড্রোজেন চলে গেলে হয়ে যাবে জারণ। একদম সহজ। তোমরা শুধু অক্সিজেনটা মনে রাখো, শুধু অক্সিজেন যুগ হলে জারণ হয়, তারপরে মনে রাখতে পারবে যে অক্সিজেন সরে গেলে বিজারণ হবে। আর হাইড্রোজেন হচ্ছে অক্সিজেনের উল্টো, তার মানে হাইড্রোজেন যুগ হলে বিজারণ হবে, বিজারণ হবে, আর হাইড্রোজেন চলে গেলে জারণ হবে। একদম সহজ কিন্তু। এবার আমরা চলো কোশ্চেন গুলা দেখি। এখানে দেখো কপারের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কপার কপার অক্সাইড উৎপন্ন করছে, ঠিক আছে, কপার অক্সাইড উৎপন্ন করছে, ঠিক মতো বলতে গেলে কিউপ্রিক অক্সাইড, ঠিক আছে, কিউপ্রিক, কারণ এখানে কপারের যোজ্যতা 2 ব্যবহার হচ্ছে, তো কপার অক্সাইড উৎপন্ন করছে, কপার অক্সাইড বললে কোনো ভুল হবে না। তো এখানে অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে এখানে, তো কি বলবো আমরা, কি বলবো আমরা, যে যে কপারটা কপার অক্সাইডে জারিত হচ্ছে। কেন? কারণ অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে এটাতে। এবার দেখো এখানে কপার থেকে অক্সিজেন সরে গিয়ে, কপার অক্সাইড থেকে অক্সিজেন সরে গিয়ে কপার হয়ে যাচ্ছে, কপার হয়ে গেছে, অর্থাৎ অর্থাৎ কি, কপার অক্সাইডটা কপারে বিজারিত হচ্ছে, অক্সিজেন সরে গেলে বিজারণ হয়। এবার হাইড্রোজেনটার সঙ্গে অক্সিজেন মিলে যাচ্ছে, অক্সিজেনটা যুক্ত হয়ে যাচ্ছে। এদিকেরটা কি হয়েছে সবসময় নির্ণয় করব, দেখবো যে এদিকেরটা কি আছে, কি হয়ে গেছে। এদিকেরটা ছিল হাইড্রোজেন, এটার সঙ্গে অক্সিজেন জুড়ে গেছে, তো আমরা কি লিখবো, যে হাইড্রোজেন জলে, অর্থাৎ জলের অণুতে জারিত হয়েছে। জারিত হয়েছে কেন? এটার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে। আর এটা কেন বিজারিত হয়েছে? এটা থেকে অক্সিজেন সরে গেছে, ঠিক আছে। তো কপার অক্সাইড কপারে বিজারিত হয়েছে, একদম শিওর, একদম সহজ, ঠিক আছে। এ দেখো কপার বিজারণ ঘটেছে কারণ অক্সিজেন সরে গেছে, হাইড্রোজেনের জারণ ঘটেছে কারণ এটাতে চলে গেছে। আরো কয়েকটা উদাহরণ এখানে দিয়ে গেছে, যেমন জিঙ্ক অক্সাইড, এখান থেকে অক্সিজেন সরে গেছে অর্থাৎ বিজারণ, এটার সঙ্গে অক্সিজেন অ্যাড হয়ে গেছে অর্থাৎ জারণ। তো কি বলবো, জিঙ্ক অক্সাইড জিঙ্কে বিজারিত হয়েছে, আর কার্বন কার্বন মনো অক্সাইডে জারিত হয়েছে। মনো মনো অক্সাইড এই ঘনিষ্ঠ, দেখো সিও, CO2 আর CO3, ঠিক আছে, বা আমি আলাদা আলাদাই নিই না, কোনো অসুবিধা নেই। CO2, তারপরে এখানে SO2 নেই, তারপরে SO2 নেই, আর এখানে SO3 নেই, ঠিক আছে, SO3 নেই। তো কার্বন দেখো একটা থাকলে, একটা যদি থাকে তাহলে মনো, ঠিক আছে, একটা থাকলে মনো, দুইটা থাকলে ডাই, ঠিক আছে, মোনো বাংলাতেও লিখে দিচ্ছি, দুটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, ঠিক আছে। কি বলছি সব বোঝাবো। চারটা থাকলে টেট্রা, টেট্রা, আর পাঁচটা থাকলে পেন্টা। এগুলো মনে রাখবে, একটা থাকলে মোনো, দুইটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা, পাঁচটা থাকলে পেন্টা, পাঁচটা থাকলে পেন্টা। এবার কি থাকবে, যদি অক্সিজেন থাকে তো মনো অক্সাইড, এটা হচ্ছে কার্বন মনো অক্সাইড কারণ একটা আছে। এটা হবে কার্বন ডাই অক্সাইড কারণ দুইটা আছে। এটা হবে সালফার ডাই অক্সাইড কারণ দুইটা আছে। এটা হচ্ছে সালফার ট্রাই অক্সাইড। দেখো এবার যদি এটা, এবার যদি এটা, এবার যদি এটা হতো কি বলবো আমি, যদি এটা হতো সালফার Cl2, এটা হতো, এটা হতো এমন কোন যৌগ কিন্তু আসলে আছে কি না এটা তোমরা পরে গিয়ে জানবে, কিন্তু এমন যদি হতো, ক্লোরিন আছে তাই ক্লোরাইড হবে, দুইটা আছে তাই ডাইক্লোরাইড হবে, এটা হবে সালফার ডাইক্লোরাইড। তো একটা থাকলে মনো, দুটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা টেট্রা, পাঁচটা পেন্টা। পিছনে কি লাগাবো ওটা দেখে লাগাবো, অক্সিজেন থাকলে অক্সাইড, ক্লোরাইড ক্লোরিন থাকলে ক্লোরাইড, নাইট্রোজেন থাকলে নাইট্রাইড, বহুত কিছু লাগাতে পারি আমরা। একদম সহজ, আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে। এখন এটা দেখো, এটা ম্যাঙ্গানিজ
ডাই অক্সাইড, ঠিক আছে, বা ম্যাগনেসিয়াম অক্সাইড বললেও তোমরা পারো। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড কেন, দুটো অক্সিজেন আছে, তো ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ম্যাঙ্গানিজ ডাইক্লোরাইডে কি হয়েছে, ম্যাঙ্গানিজ ডাইক্লোরাইডে বিজারিত হয়েছে, কারণ অক্সিজেনটা সরে গেছে। তারপরে তারপরে কি বলতে পারি, হাইড্রোজেন ক্লোরাইড জলে, হাইড্রোজেন ক্লোরাইডটা জলে জারিত হয়েছে, কারণ এটার সঙ্গে অক্সিজেন মিলে গেছে। তারপরে ক্লোরিনটা জারিত হয়েছে, কারণ এখান থেকে হাইড্রোজেন সরে গেছে। হাইড্রোজেন সরলে জারণ হয়, অক্সিজেন সরলে বিজারণ হয়। হাইড্রোজেন যুক্ত হলে বিজারণ হয়, অক্সিজেন যুক্ত হলে জারণ হয়। একদম সহজ, কিন্তু তোমরা করতে করতে এটা বুঝে যাবে, একদম প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, চলো এরপরে আমাদের আর কি আছে, প্রশ্নাবলী আমি পরে করব, প্রশ্ন করব। দেখো আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেছে, এটাই ছিল একদম সহজ, জারণ বিজারণ তোমাদের শেষ হয়ে গেছে চ্যাপ্টারটা, আর কিছু না। আরেকটা জিনিস আমি বলছি জারণ বিজারণ সম্পর্কে, যখন কোনো সমীকরণে জারণ এবং বিজারণ উভয়ই হবে, একসঙ্গেই হবে, যখন এটাতে জারণ বিজারণ দুটোই হচ্ছে, এটাতে এটা বিজারিত, এটাতে এটা জারিত হচ্ছে, যখন এরকম হবে, দেখো দেখো এখানে জারণ বিজারণ দুটোই হচ্ছে, তখন এটাকে বলবো জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। রেডক্স কেন বলছি, দেখো রেডক্স কেন বলছি, জারণের ইংরেজি নেম অক্সিডেশন আর বিজারণের রিডাকশন, তো রেডক্স, ঠিক আছে, একদম সহজ। কিন্তু এই জন্য জারণ বিজারণ বিক্রিয়া বলবো যখন দুটোই জারণ আর বিজারণ হবে, আর যখন জারণ বিজারণ দুটোই হবে তাকে ইংরেজিতে বলবো রেডক্স বিক্রিয়া। কি বলবো, রেডক্স বিক্রিয়া। তো আশা করি এতটুকু অবধি তোমরা সবই বুঝেছো। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। কিছু না বুঝলে আমাকে কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।